হ্যালো, আমি এখন ডিজিসফট বিডির হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম যে সফটওয়্যারটি, এই সফটওয়্যারটি সম্বন্ধে একটু ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ডেমো ইউআরএল হচ্ছে এটা hmsdemo.digisoftbd.com। তো এই ওয়েবসাইটে ঢুকলেই আমরা এটার ফ্রন্ট এন্ড দেখতে পারবো। ওয়েবসাইটটা ফ্রন্ট এন্ড যে ওয়েবসাইট প্যানেলটা, ওয়েবসাইটটা আমরা দেখতে পারবো এখানে। তো আমাদেরকে যেটা করতে হবে, আমরা ডেমো বিল কাটা বলেন, ডাক্তার কমিশন বলেন, এগুলো সবকিছু দেখার জন্য আমাদেরকে লগ ইন করতে হবে। প্রথমে লগ ইন করলে আমরা লগ ইন ইউআরএল চলে যাব। ঠিক আছে, দেন আমি ইউজার নেম পাসওয়ার্ডটা দেবো। তো আমি এখন ইন্টারনেটের মাধ্যমে লগ ইন করছি, অনলাইন বেস সফটওয়্যার এটি। তো লগ ইন করার পরে আমাদেরকে এই স্ক্রিনটা আসবে আমাদের কাছে। এখানে প্রথমেই যেটা আমাকে ড্যাশবোর্ডটা শো করবে। ড্যাশবোর্ডের মধ্যে আমার এখানে আমার সফটওয়্যারের মধ্যে কতগুলো ডক্টর এন্ট্রি করা আছে। 3জন ডক্টর আছে, 7জন পেশেন্ট আছে। এখানে অ্যাপয়েন্টমেন্ট কোনো করা নেই, প্রেসক্রিপশনে জিরো, কোনো রোগীর প্রেসক্রিপশন করা নেই, ডকুমেন্টস নাই। এখানে এই সমস্ত কতগুলো ইনভয়েস কাটা হয়েছে, ল্যাব টেস্ট কতগুলো আছে, তারপর হচ্ছে এখানে প্যাক্স ডাটাবেস দেখাচ্ছে। ঠিক আছে, তো এটা প্যাক্সের সাথে ইন্টিগ্রেটেড একটা সফটওয়্যার। তো যাই হোক, আমি তারপর এখানে পার মান্থ যে ইনকাম, এক্সপেন্স, এগুলো সবকিছু দেখাবে। এখানে এপ্রিল মাসে কিরকম ইনকাম হয়েছে সেগুলো দেখাবে। তারপর হচ্ছে আপনার এখানে বিভিন্ন নোটিশ থাকলে নোটিশগুলো দেখাবে। দেন এখানে আহ, একটা ক্যালেন্ডার দেখাবে। ক্যালেন্ডারের যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে, সেই অ্যাপয়েন্টমেন্টগুলো এই ক্যালেন্ডারের মধ্যে শো করবে রোগীর। তারপর হচ্ছে এখানে আহ, এপ্রিল মাসে আহ, আজকে টুডেস যে ইনকামটা দেখাবে এখানে। টুডের ইনকাম হচ্ছে 2200 টাকা। তারপর হচ্ছে এপ্রিল মানে হচ্ছে দিস মান্থের টোটাল ইনকাম হচ্ছে এত টাকা, এক্সপেন্স হচ্ছে এত টাকা, জিরো। তারপরে আর একটা দেখাবে দিস ইয়ার, মানে এই 2024 সালে কতগুলো টাকা ইনকাম হয়েছে, কতগুলো এক্সপেন্স হয়েছে, সেগুলোও এখানে দেখাবে। তো এই হচ্ছে বিষয়। তো আমি এখানে, আচ্ছা, তারপর হচ্ছে আমাকে ডিপার্টমেন্টস আছে এখানে। মেনুটা হচ্ছে ডিপার্টমেন্টস, বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট যেগুলা একটা হসপিটালের ডক্টরদের বা একটা হসপিটালের বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট থাকে, যেরকম মেডিসিন ডিপার্টমেন্ট, কার্ডিওলজি ডিপার্টমেন্ট, রেডিওলজি ডিপার্টমেন্ট, প্যাথোলজি ডিপার্টমেন্ট। তো সেই সমস্ত ডিপার্টমেন্টগুলো আমরা এখানে অ্যাড করে রাখবো। ঠিক আছে, এখানে আমরা অ্যাড নিয়ে গেলেই আমরা ডিপার্টমেন্টের নাম, ডেসক্রিপশন আমরা দিলেই এখান থেকে আমরা অ্যাড করতে পারবো। সাবমিট দিলেই অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আমি একটা ডিপার্টমেন্ট অ্যাড করি, ধরলাম রেডিওলজি বা অ্যাডমিনিস্ট্রেশন লিখলাম। অ্যাডমিনিস্ট্রেশন, এখানে বললাম যে অ্যাডমিন ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট। ওকে, দেন সাবমিট। তাহলে এটা আমার এখন এই যে অ্যাডমিন ডিপার্টমেন্টটা অ্যাড হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট অ্যাড করে নেব। পেশেন্টের ক্ষেত্রে আমরা পেশেন্ট লিস্ট, এখান থেকে আমরা পেশেন্ট অ্যাড করতে পারবো চাইলে। আবার আমরা পেশেন্টটা যখন বিল কাটবো তখন সরাসরি পেশেন্ট এন্ট্রিতে অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি। ঠিক আছে, তারপর হচ্ছে পেমেন্টস। পেমেন্টস এর মধ্যে এখানে যে অপশনটা আছে, পেমেন্টস এর মধ্যে একটা পেশেন্ট কত টাকা ডিউ আছে এই অদ্যাবধি, এই পেশেন্টের ডিউ এর ডিটেলস গুলো দেখা যাবে। আমরা যদি ক্লিক করি পেমেন্ট হিস্ট্রি, এই পেশেন্টের কোন কোন ইনভয়েসের মধ্যে কত টাকা পেমেন্ট বাকি আছে, এই রোগীর সমস্ত ডিটেলস ইনফরমেশন গুলো আমরা পেয়ে যাব। যে ইনভয়েস নাম্বার 21-এ এত টাকা, 24 এত টাকা, সবার এগুলা এই ইনভয়েসে এত টাকা। এমনকি কোন খাতে, ওপিডি তে নাকি আইপিডি তে নাকি ফার্মেসিতে, তো সেগুলো সবই এখানে দেখা যাবে যে এই পেশেন্টের সমস্ত ইনফরমেশন। ঠিক আছে, তো পেমেন্ট আবার অ্যাড করা যাবে এখান থেকে। চাইলে আমরা পেমেন্ট আবার ইনভয়েস ইনভয়েস অ্যাড করতে পারবো আর কি। তো এই, তারপরে এখান থেকে আমরা চাইলে পেমেন্ট কালেকশনও করতে পারবো। যদি আমি এখানে যাই পেমেন্ট হিস্ট্রি, এটা ইনভয়েস আসবে এখান থেকে, ডিপোজিট বিল।
ডিপোজিটে গেলে আমি এই পেশেন্টের এই ইনভয়েসের এগেনস্টে ইনভয়েস নাম্বার কত, ধরেন 37, 1100 টাকা, ঠিক আছে। এখানে যদি আমি দেখি যে না, ইনভয়েস নাম্বার, আমি যদি আরেকটা ইনভয়েসে যাই, সরি, আমি যদি ইনভয়েস নাম্বার 28 দেখি, 400 টাকা, ইনভয়েস নাম্বার 28, এটার মধ্যে ডিউ 400 টাকা, ঠিক আছে। এই জায়গাটা কিছু করা যাবে না, আমরা চাইলে এখান থেকেও আমরা ডিসকাউন্ট দিতে পারবো। যদি আমরা চাই যে এখান থেকে আমি 100 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, তাহলে এখানে 300 টাকা অটোমেটিক হয়ে গেল। ডিপোজিট অ্যামাউন্ট যদি আমি 300 টাকা দিয়ে দিই, তাহলে ক্যাশ দিল নাকি কার্ডে দিল, সেটা কার্ডের ইনফরমেশন এখানে অ্যাড করা যাবে। যদি আমি ক্যাশে দিয়ে থাকে, অথবা যদি মোবাইল ব্যাংকিং এ দিয়ে থাকে, মোবাইল ব্যাংকিং এর মধ্যে এখানে বিকাশে দিল, বিকাশের নাম্বারটা আমি অ্যাড করে দিতে পারি, 01316195 231। ওকে, তো এইখানে হচ্ছে সাবমিট দিয়ে দিলাম, তাহলে ইনভয়েস নাম্বার 28 কিন্তু অ্যাড হয়ে যাবে, পেমেন্টটা 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা কিসে পেমেন্ট করলো, ডিপোজিট হয়েছে 300 টাকা মোবাইল ব্যাংকিং এ, বিকাশের মাধ্যমে এই নাম্বারে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তাহলে এটার ডিপোজিটটা এই পেশেন্টের 300 টাকা হয়ে গেল। এখান থেকে কিন্তু 10,200 টাকা থেকে 300 টাকা মাইনাস হয়ে 9,900 টাকা এই পেশেন্টের কাছে বর্তমানে ডিউ রয়ে গেছে, ঠিক আছে। তো এই বিষয়গুলো এইভাবে আমরা পেশেন্টের টোটাল পেমেন্ট হিস্ট্রিটা আমরা দেখতে পারবো এখান থেকে, ঠিক আছে, পেমেন্টস এর মধ্যে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের যদি আইপিডির যত বিল হবে, সেগুলো আমরা এইভাবে ইনভয়েসের এগেনস্টে, প্রতিটা ইনভয়েসের এগেনস্টে আমরা এখান থেকে বিলগুলা সুন্দরভাবে অ্যাড করতে পারবো, সেটা আমি দেখাবো আইপিডি থেকে। এটা আমি আরেকটা ভিডিওতে টোটাল আইপিডির বিলগুলো আমি দেখাবো কিভাবে কাটতে হবে ভর্তি রোগীর ক্ষেত্রে। কেস ম্যানেজার, কেস ম্যানেজারের ক্ষেত্রে এখান থেকেও আমরা বিভিন্ন ধরনের কোনো রোগীর যদি কেসের ডিটেলস গুলো আমরা যদি অ্যাড করতে চাই, সেখান থেকে অ্যাড করতে পারবো। কোনো রোগীর যদি আমরা ডকুমেন্টস আপলোড করতে চাই, অ্যাড নিউ, ধরলাম একটা রোগী, এটা একটা রোগী, এই রোগীটার কি, এটা ধরলাম যে প্রিভিয়াস রিপোর্ট, ঠিক আছে। তাহলে প্রিভিয়াস রিপোর্টের যদি কোনো ফাইল থাকে, ধরলাম আমি এটা জাস্ট একটা পিকচার দিয়ে রাখলাম যে এই রোগীর হিসেবে অ্যাড করলাম, এই রোগীর এটা প্রিভিয়াস রিপোর্ট। আমরা কিন্তু যে কোনো কিছু অ্যাড করতে পারবো এখান থেকে, আমি চাইলে আবার ডিলিটও করতে পারবো। আমি যদি আবার অ্যাড করতে চাই, এখান থেকে আমি কিন্তু যে কোনো ধরনের ফাইলে আপলোড করতে পারবো। আমি চাইলে এখান থেকে একটা পিডিএফ ইনভয়েসও অ্যাড করতে পারবো। দেখলাম, দিলাম রিপোর্ট টু, সাবমিট, ঠিক আছে। এই যে এটা পিডিএফ আকারে, পিডিএফ এর আইকন চলে আসছে, ঠিক আছে। চাইলে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো, আবার চাইলে এখান থেকে সরাসরি ভিউ করতে পারবো, ঠিক আছে। এটা জাস্ট একটা ইনভয়েসটা আমি অ্যাড করে দিয়েছিলাম, এখানে ইনভয়েসটা চলে আসছে, ঠিক আছে। তো সেম ভাবে আমরা এইভাবে হচ্ছে ডকুমেন্টস গুলো ম্যানেজ করতে পারবো পেশেন্টদের প্রিভিয়াস যত ডকুমেন্টস থাকবে, এটা সব সিস্টেমের মধ্যে থেকে যাবে। এইভাবে যদি আমরা অ্যাড করে রাখি, তাহলে আহ, যখন কোনো ডক্টর প্রেসক্রিপশন করতে যাবে, বা আহ, আহ, কোনো প্রেসক্রিপশন অ্যাড করার সময় যখন দেখতে চাবে কোনো রোগীর ডকুমেন্টস গুলো, প্রিভিয়াস ডকুমেন্টস, তখন প্রিভিয়াস হিস্ট্রি গুলো এখান থেকে দেখতে পারবে। মডালিটি ওয়ার্ক লিস্ট, এটা যখন আমরা বিল অ্যাড করব, তখন মডালিটি ওয়ার্ক লিস্ট চলে যাবে, যাতে এটা বিভিন্ন মডালিটিতে, এই ফাংশনটা হচ্ছে প্যাক্স এর ফাংশন অ্যাকচুয়ালি। এটা আমি একটা আলাদা ভিডিও বানাবো প্যাক্স নিয়ে, প্যাক্স ডাটাবেস, এটা প্যাক্স নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। শিডিউল, তো এখানে অল শিডিউলের মধ্যে এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে ডক্টরদের শিডিউল, মানে কোন ডক্টর কোন দিন বসবে, সেই ডক্টরের একটা শিডিউল আগে থেকে এখানে করে রাখতে হয়, যে এখানে শিডিউলের তার ডিউরেশন কত, কয়টা থেকে কয়টার সময় পর্যন্ত বসবে, কোন দিন অ্যাভেলেবল থাকবে। যেরকম উইকেন্ড, উইকডে হচ্ছে অ্যাকচুয়ালি মানে কোন দিন সে বসবে, ঠিক আছে। ধরলাম ডক্টর মিস্টার রানা, উনি স্যাটারডেতে বসবে, ইনি হচ্ছে ফ্রাইডেতে বসবে, ঠিক আছে। তাহলে এই শিডিউলগুলো যদি আমরা আগে থেকে করে রাখি, তাহলে আমরা যখন ডক্টর অ্যাপয়েন্টমেন্ট দেবো, তখন সেক্ষেত্রে কাজে লাগবে। তাহলে তার মানে হচ্ছে এই শিডিউল আর হচ্ছে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট, মানে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা, এই দুইটা অ্যাকচুয়ালি রিলেটেড, ঠিক আছে। তো অ্যাপয়েন্টমেন্ট মডিউলের জন্য এই দুইটা জিনিস লাগবে অবশ্যই।
ডক্টরকে আগে শিডিউল দেখে দিতে হবে, শিডিউলটা এইভাবে দিতে হয়, অ্যাড নিউ গিয়ে ডক্টরের নাম দিতে হয় প্রথমে, যে এই ডক্টর আমার বসবে, কখন বসবে, স্টার্ট টাইম, এমনকি তার ডিউরেশনটা। সে যদি বলে যে না আমার 10 মিনিট করে লাগবে প্রতিটা রোগীর জন্য, তাহলে 10 মিনিট। আর যদি কেউ বলে যে না আমার 5 মিনিট হলে চলবে, তাহলে 5 মিনিট করে তাকে তার টাইম দেওয়া হবে, স্লট। তাহলে স্লটটা ওইভাবে, টাইম স্লট তার উইকডেটা কবে, সে কবে বসবে, ধরলাম মানডেতে বসবে, ঠিক আছে। তাহলে মিস্টার রানা উনি সাবমিট দিয়ে দিলাম আমি, উনি হচ্ছে দেখা গেল তাহলে 2 দিন বসবে, তাহলে কবে কিবারে, স্যাটারডেতে বসবে আর হচ্ছে মানডেতে বসবে। তাহলে ওনার জন্য এই 2 দিনের 2টা থেকে 8টা পর্যন্ত স্লট হয়ে গেল, ওপেন হয়ে গেল। আমি একটা অ্যাপয়েন্টমেন্ট করে দেখাই। একটা অ্যাপয়েন্টমেন্ট যদি আমি দেই, এখানে ওয়ালে গেলে আমরা প্রথমে সমস্ত অ্যাপয়েন্টমেন্টের ইনফরমেশনগুলো দেখতে পারবো, যেখানে অ্যাপয়েন্টমেন্টগুলা নর্মালি 2 ডেজের কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে কিনা, ঠিক আছে। টুডে আমি চাইলে এখান থেকে ডেট চেঞ্জ করে ফিল্টার করে দেখতে পারবো যে এখানে লাস্ট মানে গত এই মাসে কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই, ঠিক আছে। তারপর হচ্ছে আমি একটা অ্যাড করি, এখান থেকে অ্যাড করতে পারবো, আমি এখান থেকেও অ্যাড করতে পারবো। আমি চাইলে এখান থেকে বিষয়টা একই, এখান থেকে আমি অ্যাড অ্যাপয়েন্টমেন্টে যেতে পারবো, আবার অলে গিয়ে এখান থেকে অ্যাড অ্যাপয়েন্টমেন্টেও যেতে পারবো, ঠিক আছে। দেন আমি যদি একটা ধরলাম আমি মির্জা সানোয়ার হোসেন, আমি এখান থেকে আমার অ্যাপয়েন্টমেন্টটা দিচ্ছি মিস্টার রানার নামে, ঠিক আছে। তো মিস্টার রানার জন্য এখানে দেখেন মানডে আর স্যাটারডে কিন্তু ওনার ডিফারেন্ট কালার হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে মানে ইজিলি আমরা একটা কালার কোডিং এর মাধ্যমে দেখে বুঝতে পারবো যে এখানে ডক্টরের মানে শিডিউলটা, মানে উনি কোন দিন বসতেছে। আমি চাইলেও কিন্তু মানে অন্যদিন যদি দিতে চাই দিতে পারবো, কিন্তু এখানে কিন্তু স্লট আসবে না। এখানে ডেট যদি আমি সিলেক্ট করি, এখানে কিন্তু অ্যাভেলেবল স্লট তার আসবে না, বিকজ তার আসলে শিডিউল হচ্ছে এই সোমবারে। সোমবারে দেওয়া মাত্র এখানে তার কিন্তু শিডিউল চলে আসছে। এমনকি ঠিক 2টা থেকে আর চলে আসছে, 2টা থেকে 2টা 5, 2টা 5 থেকে 10, ঠিক আছে। যেহেতু 2টা থেকে রাত 8টা পর্যন্ত সে বসবে, এমনকি স্লট 5 মিনিট করে, তার সিরিয়াল নাম্বারও কিন্তু এখানে চলে আসছে। সে 72টা রোগী দেখবে এই সময়ের মধ্যে। তাহলে সিরিয়াল নাম্বার ওয়ানে আমি দিয়ে দিলাম। তাহলে এখানে অনেকগুলা অপশন আছে। অ্যাপয়েন্টমেন্টের স্ট্যাটাস, যেটা হচ্ছে একটা মানে পেন্ডিং কনফার্মেশন। অনেক সময় আছে যে না এখন দিয়ে রাখলাম, উনি বিল কাটেনি, কিন্তু কনফার্ম করতে হবে ফোনে, তাহলে সেক্ষেত্রে পেন্ডিং কনফার্মেশন দিয়ে দিব। আর যদি মনে হয় যে না উনি টাকা কেটে গেছে এমনকি কনফার্ম, তাকে আর ফোন দেওয়ার দরকার নেই, তাহলে এটা কি করব, এটা আমরা লিখে রাখবো যে কনফার্ম রিমার্কস আমরা কিছু লিখে রাখতে পারি, বা পেমেন্ট ডান, ওকে, পেমেন্ট ডান, ঠিক আছে। আচ্ছা, উনার ভিজিট যদি ওনার ফার্স্ট ভিজিট হয় এটা, তাহলে ফার্স্ট ভিজিটের জন্য একটা চার্জ আছে। আবার যদি সেকেন্ড ভিজিট হয় সেটার জন্য টাকাটা 50% ডিসকাউন্ট হতে পারে। সেটা হচ্ছে আমরা করে দেখতে হবে। আমরা এটারও আমাদের একটা কনফিগারেশন আছে, সেই কনফিগারেশনের মধ্যে আমরা এটা অ্যাড করে দিতে হবে যে এই ডক্টরের জন্য চার্জ কত, ফার্স্ট ভিজিটের চার্জ কত, সেকেন্ড ভিজিটের চার্জ কত, ঠিক আছে। এটা ডক্টরের ইয়ের মধ্যে আছে, ওকে, ডক্টর মডিউলের মধ্যে। দেন এখানে আমি ফার্স্ট ভিজিটে দিচ্ছি প্রথমে। এই রোগী যদি পেমেন্ট এই মুহূর্তে করে থাকে, তাহলে আমরা পে নাওতে ক্লিক করে, যদি উনি এখনই করে যায় ইনস্ট্যান্ট, তাহলে পেমেন্ট যদি উনি ক্যাশ করে থাকে তাহলে ক্যাশ, আর যদি বলি যে না উনি মোবাইল ব্যাংকিং এ দিয়েছে, তাহলে মোবাইল ব্যাংকিং এ যদি কিসে দিয়েছে, বিকাশে দিয়েছে, ওকে। তাহলে বিকাশে কোন নাম্বারে দিয়েছে, ধরলাম 0171627893 ওকে। তাহলে এই নাম্বারে যদি দিয়ে থাকে, তাহলে আমি জাস্ট সাবমিট দিলেই ওনার পেমেন্ট সহ